অফিসার পোস্টে আসতে পেরেছি, একটা গ্রুপ ডি পোস্ট থেকে এসে, এবং কাজের প্রেশার যথেষ্ট ছিল। প্রথমত চাকরি পাওয়ার আগে মনে হয় একটা চাকরি পেলেই বেঁচে যায় লাইফ, যে করে হোক একটা চাকরি আগে প্রথমে একটা পড়ে যাচ্ছে যে পোস্টে আমাদের মোটামুটি ধরে নিতে পারি যে 80% ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। হ্যাঁ সবাই তো সেই জন্য চাকরির জন্য সবাই খাটাখাটি করে। ছেলের চাকরি মানে সবাই ম্যাক্সিমাম জানে যে ড্রাইভার। ট্র্যাকম্যানের কাজ তোমরা যদি ভিডিও কখনো দেখে থাকো অন্যান্য পোস্ট, আমি কিছু ফটোকে আপলোড করে দিতে বলবো। খুবই একদম খারাপ পরিস্থিতি, আর ওয়ার্কিং প্রোফাইলটা খুবই বাজে। জেদ যদি থাকে তুমি যে কোনো জায়গাতে বেরিয়ে আসতে পারবে, আর জেদ যদি না থাকে, আমি যদি জেদ না করতাম আমি সেখানে এখন চাকরি করতাম, আর ওখানে স্যালারি হয়তো সেমই, এখন যেখানে আছি আর ওখানে স্যালারি সেম। এটা ঠিক, স্যালারি সেমই, কিন্তু তারপরেও 4 বছর প্রোফাইলটা অনেক তফাৎ। 4 বছর পরেও আমি যার জন্য চাকরিটা ছেড়ে দিলাম। কিন্তু যে জিনিসগুলো পড়া ছিল সেই জিনিসগুলো প্রচুর রিভাইজ করতাম। কম পড়ো কিন্তু প্রতিদিন টাচ থাকো, এটাই বলবো। ট্যালেন্টের কোনো ভ্যালু নেই চাকরির লাইফে, তুমি যত হার্ড ওয়ার্ক করবে তোমার সাফল্য তত এগিয়ে আসবে। কিন্তু RS11টা আমার পুরো কমপ্লিট ছিল A to Z, ওখান থেকে কখনো একটা অঙ্ক বাঁচতো না। RS11, আর আমি দেখেছি RS11 যদি কেউ কমপ্লিট করে অন্য কোনো বইয়ের 75 থেকে 80% কমপ্লিট হয়ে যায়। হয়তো চেঞ্জ হয়েছে, তুমি আগেরটাও জানলে এখনও জানলে, মানে তোমার জিকে পোর্শনটা হয়ে গেল, মানে জিএস সেটাও হয়ে গেল, সঙ্গে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে গেল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রাকেশ ঘোষ। তো আজকে যে ভিডিওটা নিয়ে তো আমার এক বন্ধু, মানে অনেক দিনের সম্পর্ক, কেপিটিতে আসার আগেই আমাদের সম্পর্ক আছে, যেহেতু আমরা দুজনেই 2019 সালে রেলে চাকরি পেয়েছিলাম, ট্রাকম্যানের চাকরি পেয়েছিলাম। ছিল ওটা কতদূর কি অবস্থা কি হয়ে যায় ও বাদ মে বাত কর লি, তাহলে ওই আমাদের রেজিস্টার খাতা হবে ও বাদ মে লালটু সে। তো ও যদি অন্যজনে, আমি অন্যজনে ছিলাম। তো আমাদের মোটামুটি ইন্টারভিউয়ের আগে থেকেই দুজনের পরিচয় হয়। তো সেই কাজের প্রেশার কেমন ছিল, তার মধ্যে দিয়েও আমাদের পড়াশুনো কীভাবে হয়ে আজকে আমরা অফিসার পোস্টে আসতে পেরেছি, একটা গ্রুপ ডি পোস্ট থেকে এসে, এবং কাজের প্রেশার যথেষ্ট ছিল সেখান থেকে। তো সব কিছু আজকে আমার বন্ধু আশিস বলবে। হ্যালো নমস্কার, আমি আশিস কুমার সরকার। এখন বর্তমানে কেপিটিতে ট্রেনিং করছি অ্যাজ এ সাব ইন্সপেক্টর। আমার এটা সেকেন্ড চাকরি। এর আগে আমি চাকরি করতাম রেলের গ্রুপ ডি পোস্টে। আমার পোস্টিং ছিল আসামের হাফলং স্টেশন, যেটা লামডিং ডিভিশনের আন্ডারে পড়ে। প্রথমত চাকরি পাওয়ার আগে মনে হয় একটা চাকরি পেলেই বেঁচে যায় লাইফ, যে করে হোক একটা চাকরি আগে প্রথমে একটা পড়ে যাচ্ছে যে পোস্টে হোক বা যে হোক, সরকারি খাতায় নাম তুলতে হবে সবার। বেকার জীবন থেকে উঠে একটা চাকরি পাওয়া মানে তখন মনে হতো যেন ভগবানকে পাওয়া। আর তারপরে কথা, আমরা যে পরিবার থেকে এসেছি সেই পরিবার দিক থেকে খুবই লোয়ার। তো সেখান থেকে প্রথম একটা চাকরি পাওয়া খুবই দুষ্কর ছিল। তো এখানে একটু ইন্টারভিউ করি। তো এখানে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম যারা আছি তারা কিন্তু সবাই গ্রামের। আমরা এই যারা কেপিটিতে যারা ট্রেনিং করছি, যে সমস্ত আমরা এসআই আছি, কলকাতা থেকে খুব কমই আছে। প্রপার কলকাতা থেকে একজনও নেই। তো কলকাতার সাইডে হাওড়া বা কোথা থেকে 2-1জনকে পাওয়া যাবে। তো আমাদের মোটামুটি ধরে নিতে পারি যে 80% ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। হ্যাঁ সবাই তো সেই জন্য চাকরির জন্য সবাই খাটাখাটি। আসল ব্যাপারটা হয়ে যায় চাকরি পাওয়ার পরে, যখন যদি তুমি তোমার মনের মতন চাকরি না পাও, তখন যে পরিমাণে তোমার পরে ফ্যামিলির থেকে তোমাকে কেউ কিছু জানতে পারবে না। ফ্যামিলি থেকে জানে ছেলে চাকরি করে, বা বাড়ির আশেপাশে সবাই জানে ছেলে চাকরি করে, কিন্তু ছেলে কী চাকরি করে, কী পরিস্থিতির ভেতরে রয়েছে, কীভাবে লাইফ কাটাচ্ছে, সেটা কেউ দেখে না। আমি যখন ওখান থেকে বাড়ি যাই, হ্যাঁ চাকরি করে আর কি, এর তো লাইফ সেটেল। রেলের চাকরি করে অনেক ফ্যাসিলিটি, অনেক কিছু পাই, অনেক সুযোগ সুবিধা, কিন্তু রেলে আমি কি করছি, কি কেমন পরিস্থিতিতে কাজ করছি, এটা কেউ দেখে না। সবাই দেখে রেলে চাকরি করে তুই ট্রেন চালাস। ম্যাক্সিমাম লোকে জানে রেলের চাকরি মানে সবাই ম্যাক্সিমাম জানে যে ড্রাইভার। ট্র্যাকম্যানের কাজ তোমরা যদি ভিডিও কখনো দেখে থাকো অন্যান্য পোস্ট, আমি কিছু ফটোকে আপলোড করে দিতে বলবো। খুবই একদম খারাপ পরিস্থিতি, আর ওয়ার্কিং প্রোফাইলটা খুবই বাজে। তোমরা যদি, আমি বলবো না যে বেকার সে কখনো চাকরি করো না, কিন্তু অন্য কোনো চাকরি ছেড়ে দিয়ে অনেকেই আছে এখানে, আমি শুনেছি যে এসআই অথবা কনস্টেবল এরকম চাকরি ছেড়ে দিয়ে অনেকে গ্রুপ ডিতে চলে যাচ্ছে। কনস্টেবলের কথা না বললেও অন্তত এসআই চাকরি ছাড়া, এসআই চাকরি ছেড়ে অনেকে গ্রুপ ডি পোস্টে যাচ্ছে। তো আবার ট্রাক মানে অন্য কোনো পোস্টের কথা বলছি না, অনেক বেটার, অন্য কোনো পোস্টের এবং প্রমোশনেরও থাকে, প্রমোশন ভালো, কিন্তু ট্রাকম্যানের প্রমোশন তো নেই বললেই চলে। সেই তুমি জয়েন যেখানে করছো, যে কাজ করছো, যখন তুমি রিটায়ার করবে সে একই কাজ করবে, কিন্তু স্যালারিটাই বাড়বে। মানে তোমার স্যালারি বাড়বে, তোমার প্রমোশন হবে, কিন্তু তোমাকে সারা জীবন ওই কাজটাই করে যেতে হবে। আর তারপর প্রথম যেদিন আমি জয়েন করার পরে আমি বেশ সুন্দর ড্রেস পরে গেছিলাম। যাওয়ার পরে সকাল 8টার সময় আমার রিপোর্টিং ছিল। সকালবেলা খেয়ে দিয়ে টিফিন নিয়ে 8টার সময় বেরোলাম। প্রথম দিন আমাকে একটা সাপল ধরে দিল, ঠিক আছে।
সাপলটা ধরে ভাবছি এত আমি জিআই করলাম, এত জিকে পড়লাম, এত ম্যাথ করলাম, সব গেল কোথায়? ওখানে দেখা যাবে এফিশিয়েন্ট কত, সাপল এফিশিয়েন্ট। সাপল দিল আর আশেপাশে যারা ছিল তারা সব কুলি, মানে কেউ মানে পড়াশোনা করে চাকরিবাদী আসেনি, বাবার চাকরি কেউ ছিল আর কুলি ছিল। তাদের সঙ্গে তারা আমার সিনিয়র, অবশ্যই সিনিয়র, তাদের সঙ্গে আমি প্রথম কাজ করতে নামলাম। কাজ করলে কোনো তো কিছুই করা লাগছে না, শুধু সাপল পেটাও, কাজ শেষ। তোমার 2-3 ঘন্টা কাজ করো, কাজ শেষ। 1-2টার ভিতরে কাজ শেষ, তারপরে 3-2 ঘন্টা চলে আসে, এরকম কাজ। কাজের বেশি টাইম করতে হতো না, কিন্তু 2-3 ঘন্টাতে তোমার অবস্থা যে কাজগুলো করতে হতো সেগুলো মানে একটা শিক্ষিত ছেলে মেনে নিতে পারতো। মেনে নেওয়া যায় না। এত কোন স্টেশনে পড়বে, কোথায় পড়বে। আমি যে স্টেশনে ছিলাম সেই স্টেশনে এখনো মাত্র লোকালে কারেন্ট আসেনি, বুঝতে পারছো তাহলে কেমন জায়গায় আমার পোস্টিং ছিল। কোনো কারেন্ট নেই, প্রথমত উপজাতি এরিয়া, হিল এরিয়া, জলের অভাব, খাদ্যের অভাব। করোনার সময় যে কীভাবে কাটিয়েছি খাদ্যের অভাবে। আমি থেকে পড়াশোনার ব্যাপারটা হচ্ছে তোমার জায়গায় আসা, এই কম্পিটিশনে আসা, হচ্ছে জেদ যদি থাকে তুমি যে কোনো জায়গাতে বেরিয়ে আসতে পারবে। আর জেদ যদি না থাকে, আমি যদি জেদ না করতাম আমি সেখানে এখনো চাকরি করতাম, আর ওখানে স্যালারি হয়তো সেমই, এখন যেখানে আছে আর ওখানে স্যালারি সেম। এটা ঠিক, স্যালারি সেমই, কিন্তু তারপরেও 4 বছর পরে অনেক তফাৎ। 4 বছর পরেও আমি যার জন্য চাকরিটা ছেড়ে দিলাম। প্রথম কথা, সকাল 8টার সময় ডিউটি যেতাম। আমি এমন থেকে জিম গেছি, বই নিয়েও যেতাম। প্রথম টার্গেট ছিল আমার এখান থেকে বেরোতে হবে যে করে হোক। 4টে 3:30 ভিতরে রুমে চলে আসতাম। রুমে চলে এসে স্নান টান করে 5টা 5:30টার সময় ঘুমিয়ে পড়তাম, 7টার সময় উঠতাম। 7টা থেকে 2-3 ঘন্টা পড়তাম, তারপর আবার রান্না করতে হতো, রাত্রিবেলা রান্না। বেশি পড়তে হতো না কারণ সমস্ত কিছু আমার একবার করে রিভাইজ দেওয়া ছিল। চাকরি পাওয়ার আগেই তো পড়তে হয়েছে প্রচুর, সেহেতু নতুন করে আর নতুন কিছু শেখাচ্ছিল না, কিন্তু যে জিনিসগুলো পড়া ছিল সেই জিনিসগুলো প্রচুরবার রিভাইজ করতাম। যে অনেকে হয়তো ভাবো যে এত পড়াশুনো করছে আমি, ওরা চাকরি পেয়ে গেছে তার জন্য হয়তো ওদের মন ভালো আছে, তার জন্য ওরা পড়াশোনা ভালো করছে। তো এই ভ্রান্তিটা পুরো ভুল। তার কারণ হচ্ছে যারা এই সমস্ত, যে কেউ হয়তো কনস্টেবলের চাকরি থেকে এসআই পেয়েছে, বা কেউ এরকম রেলের ট্রাকম্যান, বেশিরভাগ দেখা যাচ্ছে রেলের যদি চাকরি ছেড়ে কেউ আসে সেটা হচ্ছে ট্রাকম্যান। তো ট্রাকম্যান থেকে যারা পেয়েছে, তো তার মানে ভাবতে হবে তারা সারাদিন ওই ট্রাকম্যানের কাজ করেছে, তার ফাঁকে যে টাইমটুকু নিজের বিনোদনের জন্য 1 সেকেন্ড সময় নষ্ট করেনি। ওই কাজ করার পরে নিজের রান্না করা, নিজের সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে পড়াশোনা করেছে। এবং তাকে এটাও চিন্তা করতে হয়েছে আমাকে সকালবেলা উঠে আবার যেতে হবে, অথবা আমাকে ঠিক টাইমের মধ্যে ঘুমাতে হবে। এই চিন্তা ভাবনাগুলো ছিল। তো এই ভাবনা চিন্তার মধ্যে কখনো আসার প্রয়োজন নেই যে ওরা ভালো ছিল বলে ওরা পেয়েছে। তো তোমাদেরকে কঠোর জেদের সাপেক্ষে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তবে সাকসেস তোমরা পাবে। আরেকটা কথা আছে যে বলে না, ট্যালেন্ট ভালো, চাকরি পেয়ে গেছে। ট্যালেন্টের কোনো ভ্যালু নেই চাকরির লাইফে। তুমি যত হার্ডওয়ার্ক করবে তোমার সাফল্য তত এগিয়ে আসবে। অনেকে আছে বলে ও তো ট্যালেন্টেড ছেলে, তাড়াতাড়ি চাকরি পেয়েছে। ওর 1 ঘন্টা লাগছে, তুমি 4 ঘন্টা লাগাও পড়াতে, তাছাড়া কিছুই না, তুমি পাবেই চাকরি। পড়াশোনা যদি কন্টিনিউ করতে পারো আর জেদটা যদি ধরে রাখো, তাহলে চাকরি তোমার কাছে একদম কোনো ব্যাপার না। এবার একটুখানি ছোটো করে বলো কী কী বই পড়েছো বা কীভাবে পড়েছো। প্রথম কথা, আমি একটাই অঙ্ক বই ফলো করতাম, RS আগরওয়াল। ওটা মোটামুটি 3-4 বার আমি কমপ্লিট করেছি। এটা আমি গ্রুপ ডি চাকরি পাওয়ার আগের কথা বলছি, ঠিক আছে? গ্রুপ ডি চাকরি পাওয়ার পর আমি কিচ্ছু করি, শুধু মক টেস্ট দিতাম, তাছাড়া কিচ্ছু করতাম না। মক টেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করতাম, মানে নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই করতাম। কিন্তু RS আগরওয়ালটা আমার পুরো কমপ্লিট ছিল A to Z, ওখান থেকে কখনো একটা অঙ্ক বাঁচতো না। RS আগরওয়াল, আর আমি দেখেছি RS আগরওয়াল যদি কেউ কমপ্লিট করে, অন্য কোনো বইয়ের 75 থেকে 80% কমপ্লিট হয়ে যায়। আর কম্পিটিটিভ এক্সামে প্রায় 90% তুমি কমন পাবা, বা একই টাইপের অঙ্ক তুমি পাবা, বাইরে কিছু আছে। মানে একটা বই কমপ্লিট করতে পারা মানে মোটামুটি সব পরীক্ষার জন্য সে এলিজিবল হয়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি 2-3টে মানে পরীক্ষা প্রস্তুতি সেখান থেকে কিছু দিত। তারপরে কে টুডে বলে ওয়েবসাইট আছে, সেখান থেকে কিছু পেতাম। কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে করতাম। আর অ্যাচিভার্সটা ফলো করতাম, প্রতি মাসে অ্যাচিভার্সটা আমি ফলো করতাম এবং দাগ দিয়ে রাখতাম। অবশ্যই ওটা মার্ক করে পড়া ভালো, পরবর্তীকালে যাতে এবার অ্যাচিভার্সটা কন্টিনিউ পড়ে রাখলে কি হবে, পরবর্তীতে কিছু কারেন্ট নতুন হলে সেখানে অ্যাড করে দিতে পারবে, নিজে পড়তে পারবে। আচ্ছা আমি পরে পড়বো, এটা করলে কি হবে, প্রেশারটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর যদি কেউ এখন থেকে পড়ে যে আমি 2 বছর পরে আমার এক্সাম আছে, এখন থেকে প্রিপারেশন নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, তাহলে কি হবে, এই যে রিপিটেশনগুলো আসবে, হয়তো চেঞ্জ হয়েছে, তুমি আগেরটাও জানলে এখনও জানলে, মানে তোমার জিকে পোর্শনটাও হয়ে গেল, মানে জিএস যেটা সেটাও হয়ে গেল, সঙ্গে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে গেল। আর এমন না যে তুমি একটা চাকরির পিছনে পড়ে থাকবে, তুমি রেগুলার নিজেকে প্রিপেয়ার করো এবং অন্যান্য চাকরি দাও। আমি অনেকগুলো চাকরি পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত যে ফেরত এসেছি। আর এমন না যে এইটা পাবোই, যে এইটাই শুধু পরীক্ষার ফর্ম ফিল আপ করবো আর এইটাই পাবো, এমন কোনো কথা হয় না।
তুমি সমস্ত কিছু ট্রাই করো, এখন ভার্সেটাইল না হলে কোনো ক্ষেত্রেই হবে না। এবার এটা বলো, তুমি যে এনটিপিসিতে তোমার ফোকাস ছিল, সেই এনটিপিসিটা হ্যাঁ, আমার মেইন ফোকাস কিন্তু পুলিশ ছিল না। প্রথমত আমি পুলিশের এইটাই প্রথম চাকরি আমি অ্যাপ্লাই করেছিলাম, কারণ সমস্ত কিছু আমার কাছ থেকে হাত ছাড়া হয়েছে। আমি ওইটা চাকরি করতে করতে প্রথমত আমি ক্লার্কশিপ দিয়েছিলাম। ক্লার্কশিপে টাইপিং হওয়ার পরে আমার মেরিট লিস্টে কেটে গেছে। তারপর একটা পরীক্ষা দিল, ডাটা এন্ট্রি অপারেটর, ওটাতে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু বাই চান্স মার্ক কম ছিল তাই কেটে গেছে। প্রথম কথা, তোমরা টার্গেট করবে যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের চাকরিতে, কারণ আমার একটা জেদ ছিল যে গ্র্যাজুয়েশন পাস করেছি মানে একটা গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি করলে স্যাটিসফাইড আসবে, মনে আসবে, কেন তখনই তুমি সেই। আর মাধ্যমিক লেভেলের চাকরি অবশ্যই না পড়লে ট্রাই তো করতেই হবে। কিছু কিছু সার্ভিস যেমন ভালো আছে, যেমন এমটিএসের চাকরি ভালো, ফুড এসআই ভালো, এইগুলো চাকরিগুলো ভালো আছে, ট্রাই তো করতেই হবে। তো এখানে আমি একটা কথা বলি যে আর একটা বিষয় যেটা থাকে যে আমি এই চাকরিটা পেলাম না, মানে আমার দ্বারা আর হবে না, তো একটা যেটা কথাটা আছে নেভার গিভ আপ, মানে কখনো হতাশ হলো না, কখনো হাল ছিল না, সেই পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। পড়াশোনা কখনো ধোকা দেয় না। নিজের ড্রিম পূরণ হচ্ছে তখন পড়াশোনা চালিয়ে যায়। আমি এখনও ট্রাই করছি, আবার মিশনাসটা আবার ট্রাই করবো। তোমরাও ট্রাই করো, অসুবিধা নেই, দেখা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো তার আগে একটা কথা বলি যে যদি আর কারো কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবো, আমি তো রিপ্লাই দিই তোমাদের। আর এছাড়াও অন্য কোনো রকম হেল্প প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবো। আমরা তো আছি, কোনো প্রবলেম হলে অবশ্যই জানিয়ে দেয়, আমরা সেটাকে সলভ আউট করার চেষ্টা করবো।